আমাকে ওনারা প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, প্রোটেকশন দিয়ে আনে, কিন্তু আমার পিছনে কি হচ্ছে সেটা তো কেউ শুনে না। অর্থাৎ বলছে ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার। এই যে ইন্টিমিডেশন, এটা ইন্টিমিডেশন, এই যে ভয় দেখানো, হ্যাঁ, যাতে করে আর পুনরায় আমরা কোর্টেও যেতে না পারি। তো বিচার মানুষ কি করে পাবে? চট্টগ্রাম আদালতের গতকালের রায় বৈষম্যমূলক। জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর অভিযোগ করলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। যদি কোনো অভিযুক্তের হয়ে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ান বা কোনো অভিযুক্ত যদি তার আইনজীবী জোগাড় করতে কাউকে না পারেন, সেক্ষেত্রে আদালতের দায়িত্ব থেকে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব থেকে যায় সেই অভিযুক্তকে আইনজীবী দিয়ে আইনি সহায়তা দেওয়ার। এক্ষেত্রে আপনি চট্টগ্রাম আদালতের ভূমিকা বা বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এটাকে বলবো অত্যন্ত ডিসক্রিমিনেটরি অর্ডার। যে অর্ডারটা আজকে উনি দিয়েছেন আমি রেখে দিলাম, কোনো অর্ডার দিলাম না, এটা তো ডিসক্রিমিনেশন। তার মানে আমার কোর্ট বন্ধ হয়ে গেছে আজকে থেকে, আমি কোথায় মুভ করবো? অ্যাকসেপ্ট আমি যদি হাইকোর্টেও না পারি, আমি যদি 1 মাস বসে থাকতে হবে আমাকে? হাউ ইট ইজ পসিবল? বাংলাদেশে আইনের শাসন নেই, সেখানে আদালতে আইনজীবীরা দাঁড়াতে পারছেন না। আইন নেই, সংবিধান নেই, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ও দেশে এখন আর গণতন্ত্রও নেই। প্রতিক্রিয়া আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। আইনের শাসন নেই বলেই পরের পর মন্তব্য উঠে আসছে। আজকে 5ই আগস্ট থেকে অক্টোবর অবধি 88টা মামলা হয়েছে, 70 জন ধরা পড়েছে, বাংলাদেশ দেখাচ্ছে। কিন্তু অক্টোবরের পর আজকে গত পরশু, তার আগের দিন যারা বিবৃতি দিচ্ছেন, যারা পণ্য পুড়িয়ে দিচ্ছেন, কই তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে না। সামনে দেখা যাচ্ছে এটা তো আইন আছে, আজকে আইনজীবী দাঁড়াতে পারছেন না কোর্টে, সেখানে আইন কোথায়? প্রথম দিন 51 জন আইনজীবী দাঁড়ালেন, তারপরের দিন এমন মারা হলো যে আইনজীবী দাঁড়াতে পারলেন না। আজকে কোর্ট আর গাউন পরে তারা আইনজীবী না, তারা গুন্ডা। তারা সেই জায়গার থেকে আইন চলছে, আইন নেই, সংবিধান নেই, আজকে তাদের গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, মৌলিক অধিকার ক্ষুণ্ণ। মানুষের যে কত বড় ব্যাপার সেটা ভাবা যায় না। বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন যে প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর সামরিক ট্রেনিং দেওয়া হবে, কি বলেছেন তিনি শোনাবো। যুদ্ধ যদি করা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়ে শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করবো যুদ্ধের জন্য। প্রত্যেকটি জানাতে জানি সামান্য ফিল্ড বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেবো, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি দাবি করছেন যে প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হবে। ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর দাবিও জানিয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। এর আগেও আপনারা দেখেছেন বারবার ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। এর আগে কবি ফরহাদ মাজহার যেমন প্রশ্ন তুলেছেন, তারপর আমরা দেখেছিলাম বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ইউনূসকে রাজধর্ম মনে করিয়েছিলেন। আর এবার বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান তিনি প্রশ্ন তুললেন। তিনি বলছেন যে বর্তমান বাংলাদেশের সরকারে যারা রয়েছেন তারা কেউ কাজের নয়। ডক্টর ইউনূস বিরাট মানুষ, ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন, তাদের মতো নয়, তাদের নামে চুরির অভিযান দেয়। তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ডিসি অফিস, অফিস যত জায়গাতে যা
ঘুষ এখনো চলে না, টুকটাক করে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে, আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে। আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। আমি এই জন্যই বলি, এই যে সরকারটা, এই সরকারি কাজগুলো করতে পারেনি, রাজনীতি তো কোনোদিন করেনি। আগে খুব রাজনীতি করে, ভাই ভালোবাসা কি রাজনীতি করে? এখন সবাই বলছে একটা ভালো রাজনৈতিক সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতে পারে না লোকে। কেন? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। এই 4 মাস 4 দিনে কি সংস্কার হয়েছে বলেন তো?